সবাইকে জানাই আজকে আহ, বসন্ত পঞ্চমীর প্রীতি এবং শুভেচ্ছা। গতকাল যে ভিডিওটা করে রেখেছিলাম, আজকে সকালবেলা যে ভিডিওটা পোস্ট করেছি, ও মাই গড, আমি আজকে সকালবেলা ভিডিও পোস্ট করিনি, ভিডিওই পোস্ট করিনি। ভিডিও মানে ভিডিওটা করেছি, ভিডিওটা করার পরে মানে আমি আপলোড কিছুই করিনি, কারণ কালকে সরস্বতী পুজোর বাজার করতে চলে গিয়েছিলাম। তারপরে এসে বাজারের বাড়িতে যেহেতু পুজো হচ্ছে, বাড়িতে একটা পুজোর হেপা থাকে, এবং সকালবেলা ঠাকুরমশাই আসবে। সকালবেলা ঠাকুরমশাই বলেছে সকাল 7টার মধ্যে আসবে। সেই একটা মাথার মধ্যে একটা হেডেক ছিল। তা সেই ঠাকুরমশাই 7:30 পৌনে 8টা এসেছে, যাই হোক এসেছে। তার সবাইকে উঠিয়ে জোগাড়জান্তি করে, বাড়িতে তো এখন জোগাড়জান্তি করার মতন আমি একা আছি, কারণ দিদি তো দিদি যেখানে আমরা আরেকটা বাড়ি হচ্ছে সেখানে চলে গেছে। যাই হোক, সেটা বাড়ির মানে কি বললাম, ছাড়ো, কথা বাদ দাও। তো এখন ভাবছি যে ভিডিও মনে হয় পোস্ট করেছি, ভিডিও পোস্টই করিনি এবং তোমাদেরকে শুভেচ্ছা বার্তাও দিইনি, দেখেছো? আচ্ছা, যাই হোক, একটু মেকআপ করেছিলাম, এখন নেই সেরকম কিছুই, তুলে ফেলেছি। সরস্বতী পুজো মানে একটা আবেগ, সরস্বতী পুজো মানে সত্যি সত্যি ভালো লাগা একটা অবশ্যই কাজ করে। না, আমি কোনোদিনও ঘরের হয়ে থাকিনি, আমি কোনোদিনও ঘরের হয়ে থাকিনি। মানে সরস্বতী পুজো দিন আমি ঘরে বসে থাকবো, এটা আমি কোনোদিনও করিনি। ছোটোর থেকে বড় অবধি যতদিন আমি পড়াশোনা করেছি, যতদূর আমি পড়াশোনা করেছি ততদূর কিন্তু আমি শাড়ি পরে কিন্তু বাইরে বেরিয়েছি, বান্ধবীদের সাথেই বাইরে বেরিয়েছি। না, সেই পরিমাণে বন্ধু ছিল না, বন্ধুদের সাথে বাইরে বেরোনোর ব্যাপারটা ছিল না। বন্ধু সবারই থাকে, তো সেইভাবে ছিল না যে সরস্বতী পুজোর দিন বেরোবো, হাতে হাত দিয়ে বেরোবো, ঘুরবো, এই ধরনের ছিল না আর কি। সেই জন্য বেরোইনি। আর তারপরে এখন বিয়ে হওয়ার পরে তারপরে এবার মেয়েকে নিয়ে বেরোনো, মেয়েকে শাড়ি পরে রেডি করা। আজকেও কিন্তু মেয়েকে নিয়েই বেরিয়েছি, আজকেও বেরিয়েছি মেয়েকে নিয়ে। এবার ছেলেও বড় হচ্ছে, ছেলেকে নিয়েও বেরোনো। মানে সেই সরস্বতী পুজো যে ঘুরতে বেরোনো, সেটা কিন্তু আমি শুরুর থেকে এখনো অবধি করেই চলেছি। মানে আমি কিন্তু একদিনও মানে একবারও আমার মনে হয় না যে সরস্বতী পুজোতে আমি বেরোইনি। আমি প্রত্যেকবার বেরিয়েছি এবং সবাইকে নিয়ে বেরিয়েছি। মানে প্রথমে বন্ধু বান্ধব নিয়ে বেরোতাম, আর এখন হচ্ছে আমি মেয়েকে নিয়ে বেরোচ্ছি। যাই হোক, এতটুকু বলার ছিল সরস্বতী পুজো নিয়ে। সরস্বতী পুজো একটা আবেগ, সরস্বতী পুজো ভালো লাগা একটা জায়গা। সরস্বতী পুজো মানে ভীষণ পরিমাণে ফান, ঘোরাফেরা, আনন্দ ফুর্তি, সাথে সাথে তো বিদ্যার দেবী আরাধনা তো করবোই অবশ্যই, তাই না? তো এখন এই মুহূর্তে কন্ট্রোভার্সি করতে বসেছি, কন্ট্রোভার্সির পার্টে তো সরস্বতী পুজো হতেই পারে না। যাই বলে দিলাম, তোমাদেরকে একটু জানিয়ে রাখলাম, এটাই হচ্ছে কথা। এবার আসি, এবার হচ্ছে আমি গতকাল একটা ভিডিও করেছিলাম, সেটা অবশ্যই কাকে নিয়ে, পানি কাকিমাকে নিয়ে। অবশ্য আমি খুব ছোট্ট ক্রিয়েটার, তো আমার ভিডিও সবার চোখে পড়ে না, এটা চরম বাস্তব কথা, যে সবার চোখে পড়ার কথাও নয়। এবং তার মধ্যে আমার নেগলেসি তো অবশ্যই রয়েছে, আমার একটা অনীহা বা আমার একটা অবহেলা আমার চ্যানেলের প্রতি তো অবশ্যই রয়েছে, সেটা তো কাজ করছে। সেটা কি ইচ্ছাকৃতভাবে করছি না, ইচ্ছাকৃতভাবে করছি না। প্রতিটা মুহূর্তে আমার যে কর্মের জায়গা, সেই কর্মের জায়গা আমি কর্ম করি ঠিক, এটা কিন্তু আমার প্রতিনিয়ত কর্মের জায়গা, যেটা প্রতিনিয়ত আমাকে কর্ম করতে হয়, কারণ ওটা আমি জানি ওটা আমাকে করতেই হবে, ওটা আমার কর্ম, ওটা আমাকে করতে হবে। ওই জায়গাটা কিন্তু কোনো বাধাপ্রাপ্ত ঠাকুরের আশীর্বাদে এখনো অবধি হয়নি। ঠাকুর যেন না চায় কোনোদিনও কোনো রকম বাধার মধ্যে আমি পড়ি, বিপদের মধ্যে পড়ি। কিন্তু জানি না কেন ইউটিউবটা যখনই আমি করি, প্রথমে বেশ ভালো করেছিলাম, তারপরে জানি না কেন মানে মানে 6 মাস আমি খুব ভালো যদি ভিডিও দিই, তারপরে আমার কোনো না কোনো কারণবশত আমি ভিডিওটা আমাকে বন্ধ করতে হয় এবং আমার চ্যানেলটা ডাউন হয়ে যায় এবং রিচটা ডাউন হয়ে যায়। সেরকমই যেমন বছরে একবার আমার হচ্ছে রথ। আমি আজকের আমার কথা বলেই মনে হচ্ছে ভিডিওটা বড় করে দেবো। আমার হচ্ছে রথে তোমরা সবাই জানো আমি জগন্নাথ দেবের মাসি। সেই সৌভাগ্য আমার হয়েছে, সেই জন্য 9 দিন আমি সেই সময় ভিডিও দিতে পারি না। একটু রিচ আপ হবে, সেই জগন্নাথ পুজোর সময় কিন্তু আমার ভিডিওটা রিচটা ডাউন হবে। সেটা তুলতে আরও 2 মাস সময় যাবে, তারপরে আবার দুর্গাপূজা চলে আসবে। দুর্গাপূজা আস্তে আস্তে আবার 5, 7, 8 দিন আমার কোনো ভিডিও আসবে না, কেন আমি পারি না সেরকম করে ভিডিও কন্টিনিউ করতে। ভিডিও আসবে না, আবার রিচ ডাউন হয়ে যাবে। তারপরে চলে আসবে ডিসেম্বর মাস, এবং ডিসেম্বর মাস মানে আমাদের একটা বড় ট্যুর। যেমন এইবার ডিসেম্বর মাসে আমি বড় ট্যুর দিয়ে আসলাম। সেটা হচ্ছে তোমরা সবাই জানো, যারা দেখো আমাকে ফলো করো তারা তো জানোই যে আমি একটা বড় ট্যুর দিয়ে আসলাম, প্রায় 15 দিনের একটা ট্যুর দিয়ে আসলাম। সেই 15 দিন মানে মানে কি বলবো, একদমই চ্যানেলে আমি ভিডিও দিইনি, তো চ্যানেল তো ডাউন যাবে। তো আমি এটার জন্য অন্য কাউকে দায়ী করি না, এটার জন্য সম্পূর্ণরূপে দায়ী আমি। কেন আমার পারিপার্শ্বিক জিনিসগুলো এমনভাবে আসে আমার কাছে, এবং পারিপার্শ্বিক জিনিসগুলোকে আমাকে এমনভাবে জড়িয়ে রাখে যে আমার ভিডিও দেওয়াটা হয় না। এবং এটা হচ্ছে আমার খারাপ দিক। অনেকেই আছে যে যতই বিপদ হোক না কেন ভিডিওটা দেবে, কিন্তু কারণ এখান থেকে একটা ইনকাম অবশ্যই আসে। তার থেকে ভালো লাগার জায়গা তৈরি হয়েছে। না, ভালো লাগার জায়গা যে আমার তৈরি হয়নি সেটা নয়, আমার ভালো লাগার জায়গা তৈরি হয়েছে, কিন্তু আমি না পারি না। কারণ আমার কাছে পারিবারিক বলে মানে পরিবারটা ভীষণ পরিমাণে ম্যাটার করে। কারণ দুটো সন্তান বললে ভুল হবে, 3টে সন্তান আমার। আগে 4টা সন্তান ছিল, মানে আমার শ্বশুর, আমার একটা সন্তান ছিল, আমার ছেলে ছিল, বড় ছেলে ছিল, আর তারপরে আমার ছেলে। এখন আমার শাশুড়ি মা আছে, যেটা আমার বড় মেয়ে, তারপরে হচ্ছে আমার মেয়ে। মানে আমার এখন আপাতত 3 জন আছেন। আমার শ্বশুর মশাই গত হয়েছে,
এই বছর জানুয়ারি মাসে 28 তারিখে আসলে পরে 3 বছর কমপ্লিট হবে। তো গত হয়েছেন। তো আমি এইসব মানুষগুলোকে মানে মানুষগুলোর জন্য করতে 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 তারপর নিজের কথা কিন্তু করি না, নিজের জন্য কিন্তু কিছু করি না, এদের জন্য করি, এদের জন্য ভাবনা চিন্তা করি, তারপরে পরিবারের জন্য করি, তারপর যা করি না করি এগুলোর থেকে আমার সময় আমার চলে যায়, এর থেকে বেরিয়ে যায়। মানে আমি আর তারপরে এসে কন্ট্রোভার্সিটা ঠিকঠাক করে উঠতে পারি না। এটাই আমার একটা কারণ। আজকে হঠাৎ করে কেন বলতে বসলাম, তার কারণ কি বলতো, ওই যে কিছু মানুষ বলে না যে পছন্দ করি না, দেখি না, ভিউজ নেই, তারপরে যে মানে অবহেলা, মানে যাদের চ্যানেল ছোট, যারা চ্যানেলের ভিউজ কম রয়েছে তাদের অবহেলার পাত্রে। কিন্তু না, সর্বক্ষেত্রে অবহেলার পাত্রে করলেই তো হবে না। তার কারণ কি বলতো, চ্যানেলটাকে আমি এদিক থেকে প্রাধান্য কম দিয়েছি ঠিকই, কিন্তু আমার পরিবারকে আমি ভীষণ পরিমাণে প্রাধান্য দিয়েছি। পরিবারকে আমি আঁকড়ে ধরে বেঁচে রয়েছি। আমার রুট কিন্তু আমার পরিবারকে যথাযথ সময় দিই, যতটুকু পারি, যতটা সম্ভব আমার পক্ষে সময় দেওয়ার আমি কিন্তু ততটুকু সময় আমার পরিবারকে দিই। আমি পরিবার কেন্দ্রিক আগেও বলেছিলাম, এখন আবারও বলছি। তার জন্য আমি সব কিছুই করতে পারি। চ্যানেল যদি আমাকে ফেলে দিতে হয় আমি ফেলে দেবো। এবার তোমরা বলবে চ্যানেলটা ছেড়ে দেওয়া কি খুব বুদ্ধিমানের কাজ হবে পরিবারের জন্য? না, পরিবারের জন্য চ্যানেল ছেড়ে দেওয়া বুদ্ধিমানের কাজ না, সেটা আমি জানি। এখান থেকে একটা ইনকাম আসে, এবং আজকে না হলে কাল হয়তো আমি কোনো না কোনো দিক থেকে ভিউজটা আমার বাড়তেও পারে, আমার চ্যানেলটাকে দাঁড়া করাতেই পারি। এমন তো নয় যে আমি যুক্তিহীন কথা বলছি, বা এমন নয় আমি নোংরামি করছি। আমার চ্যানেলটা যে আমার কারণে ডুববে, আমার এই কারণে ডুবছে কারণ আমার পরিবারকে আমি প্রাধান্য দিচ্ছি, তাই তো? কিন্তু দেখো, সত্যি কথা বলতে একটা টাকা কিন্তু কারোরই কম হয় না, টাকা কিন্তু কারোরই কিন্তু বেশি হয় না, কমই হয়। আমার একটা ইনকাম সোর্স রয়েছে, সেখান থেকে কিন্তু আমার একটা প্রতি মাসে একটা টাকা আসে, যেটা আমাকে আর্থিক সচ্ছলতা দেয়। আসে তো, যদি তারপরেও সেইখান থেকে যদি আমি এখান থেকে কিছু ইনকাম করি, সেটা আমার জন্যই ভালো। কিন্তু ভালোটা কখন ভালো? যখন আমি আমার পরিবারের প্রত্যেকটা লোককে ভালো করে রাখবো, ভালো করে খাওয়াবো, পড়াবো, ভালো সেবা শুশ্রূষা করবো, তাদেরকে মানুষের মতন মানুষ করব। তারপরেই আমি যদি আবার একটা নতুন ইনকাম করার সোর্স খুঁজে বের করতে পারি, সেটা আমার কাছে গর্বের বিষয়, তাই তো? কিন্তু দেখো, ওদিককার সব কিছু ফেলে রেখে আমি এখানে আসতে পারি না, এটাই হচ্ছে বাস্তব কথা। আমি জানি আমার কথা হয়তো আজকে কেউ শুনবে না বা শুনতে চাও না, আমার কথাই বা কেন তুমি শুনতে চাইবে? তার কারণ কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখেছি, কিছুক্ষণ না, সকালবেলা একটা ভিডিও দেখেছি, সেখানে বলা হয়েছে এদিকে তো দেখি না, এদিকে তো পাত্তা দিই না, এদেরকে এই করি না, এদিকে পছন্দ করি না, এদেরকে এই করি না। তার কারণ একটা, সে কারণ হচ্ছে ভিউজ কম। তার কারণ একটা, চ্যানেলের আমার হচ্ছে সাবস্ক্রাইবার নেই এবং ভিউজটা কম। ওই যে বললাম, সর্বক্ষেত্রে চ্যানেলে সাবস্ক্রাইবার দেখলে আর ভিউজ দেখলে বিচার করা যায় না। আমি এই দিকে হয়তো কম, কিন্তু আমাকে অন্য সবকটা দিক থেকে কিন্তু আমি জিতে রয়েছি এবং আমি এগিয়ে রয়েছি আমার মনে হয়। তো যাই হোক, তবে দেখো, আমি একটা কথা আগেও বলেছি, আমি একটা কথা আবারও বলবো, যে একটা মানুষ সবসময় যেন খারাপ হতে পারে না, আর একটা মানুষ সবসময় যেন ভালো হতে পারে না। গতকাল পানি কাকিমাকে যখন আমি নিয়ে ভিডিও করেছিলাম, আমি কিন্তু সেই মুহূর্তে বলেছিলাম আজকে যেটা সু বলেছে। হ্যাঁ, এবার তোমরা যদি বলো যে না, সুয়ের আমি প্রশংসা করছি, একদমই সেটা আমি করছি না। তবে একটা মানুষ সব দিকে ভালো হতে পারে না, একটা মানুষ সব দিকে খারাপ হতে পারে না। এই থিওরি, মানে এই ব্যাপারটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। কি ব্যাপারটা হলো যে পানি কাকিমাকে সু কেন বলেছিল? সু কি জন্য বলেছিল? কেন সু পানি কাকিমাকে হেনস্থা করেছিল, সু জনসমক্ষে অপমান করেছিল, অপদস্থ করেছিল? তার কারণ একটাই, সেটা হচ্ছে সু হচ্ছে পানি কাকিমার মেয়ের কথা শুনেছিল। এটা গতকাল রাতে আমি যে ভিডিওটা দিয়েছিলাম, সেখানে কিন্তু বলে দিয়েছিলাম যে আজকে সু তার সাথে গলায় গলায় পীড়িত করেছে। তা পানি কাকিমা লজ্জা হওয়ার কথা, যে এরকম করে অপমান করেছে, অপদস্থ করেছে, তার সাথে গলায় গলায় পীড়িত হওয়ার আগে অপমান করা, নিজের বিবেককে প্রশ্ন করা দরকার। কিন্তু সাথে কিন্তু আমি এটাও বলেছিলাম, সু যা বলেছে তার জন্য কিন্তু পানি কাকিমার মেয়ে মানে ম্যান্ডি ভীষণ পরিমাণে দায়ী। কিন্তু সু পানি কাকিমা কিরকম জানতো না, পানি কাকিমার চরিত্র কিরকম সু জানতো না। পানি কাকিমা কার সাথে কি সম্পর্ক রেখেছে, 12 বছর কার রক্ষিতা হয়ে থেকেছে, বা তারপরে কার বাড়িতে গিয়ে থেকেছে, আশ্রিতা হয়ে থেকেছে, এটা অন্য কোনো মহিলার কাছে জানা সম্ভব নয় যদি বাড়ির লোক লিক না করে, তাই তো? তো ওয়াইটি বাজারে ম্যান্ডি চেয়েছিল তার মাকে অপদস্থ করার জন্য এবং অপমান করার জন্য চেয়েছিল। সেই জন্যই ম্যান্ডি দালাল হিসাবে রেখেছিল সুকে। দেখো, আমি কাউকে কোনোদিনও খারাপ কথা বলতে পারি না, দালাল আমিও সুয়ের ছিলাম।
আমিও শুয়ের ছিলাম। সু যদি মনে করে যে এই যে দালাল বলছি, তাকে খারাপ কথা বলছি, কটাক্ষ করছি, তার মানে এটা নয় যে সুয়ের সাথে আমার কোনো শত্রুতা রয়েছে বা সুয়ের প্রতি আমার কোনো দুর্বলতা রয়েছে, কোনোটাই আমার নেই। কিন্তু আমি বলছি তার কারণ, কেউ কারোর হয়ে যখন কথা বলে তখন তাকে দালাল বলা হয়। আমি বহুদিন সুয়ের দালালি করেছি, বহুদিন সু আমাকে সুর জন্য আমাকে দালাল শুনতে হয়েছে। ইভেন আমি যদি আজকেও ভিডিওটা করি, সুয়ের পক্ষ হয়ে ভিডিও করি, তখন কিন্তু আমাকে আবারও শুনতে হবে, আবার পাচাতে যাচ্ছে, আবার দালালি করছে। আমি মনে করি সেটা নয়। আমি মনে করছি, ওই যে বলেছিলাম যে সবসময় একটা মানুষ ভালো বা একটা খারাপ হতে পারে না। আমার ক্ষেত্রে যদি কোনো অন্যায় করে থাকে সু, আমি প্রতিবাদ করব। আর আমার ক্ষেত্রে যদি সু কোনো ভালো কাজ করে থাকে, তাকে আমি অ্যাপ্রিসিয়েট করব। এটা যেমন সু আজকে ভিডিও করেছে এবং সু 100% শিওর এবং 100% সত্যি কথা বলেছে যে আমি তো বলতে চাইনি, বাট আমি বলেছি, তার জন্য দায়ীটা কে ছিল? হ্যাঁ, ম্যান্ডি ছিল। অবশ্যই ম্যান্ডি চেয়েছিল যে তার মাকে দালাল দ্বারা অপদস্থ করবে ওয়াইটিতে। এটা যেরকম সত্যি, তো এটাও তো চরম সত্যি যে মেয়েটা তার মাকে নিয়ে নোংরা কথা তোমাকে বলতে বলেছিল এবং তুমি সেই মেয়েটার কথা শুনে একটা বয়স্কা মহিলাকে সোশ্যাল মিডিয়াতে অপদস্থ করেছো। এটাও তো সত্যি। আমরা সাধারণত মা বাবাকে ছেড়েই কথা বলি। আমরা হয়তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলি, কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো অন্য কারোর কথা বলি। ও আমাদের সাথে হাজারটা মানুষের জুড়ে দেওয়া হয়েছে, আমার সাথে কিন্তু ওই দাদারও জুড়ে দেওয়া হয়েছিল, আমার সাথে দাদারও জুড়ে দেওয়া হয়েছিল, দাদার সাথেও আমি হোটেলে ছিলাম, এই কথাও আমাকে বলে দেওয়া হয়েছিল, সবই হয়েছিল। কিন্তু আমি তো কমপক্ষে কারো বাবা মাকে এরকম করে অপদস্থ করতে পারবো না। তো শুধুমাত্রই যে ম্যান্ডির দোষ, এটাও যেরকম বলাটা ভুল, আবার এটা বলাটাও ভুল, শুধুমাত্রই সুয়ের দোষ। যৌথ প্রয়াসে এই কাজগুলো হয়েছিল। তার কারণ ম্যান্ডি চেয়েছিল দালাল দ্বারা তার মাকে অপমান করার জন্য। কেন? ম্যান্ডি এবং হুলের মাঝখানে তার মা দাঁড়িয়েছিল, মানে স্যান্ডির পক্ষে ছিল তার মা, এবং সেই কারণে দালাল দ্বারা তার মাকে অপদস্থ করে সোশ্যাল মিডিয়াতে বিক্রি করতে 1 মিনিটও পিছা করেনি, মানে ছাড়েনি সে। সেরকমই সুয়েরও উচিত হয়নি একটা বয়স্ক মানুষ সম্বন্ধে যখন একটা মেয়ে বলছে, তখন ওই মেয়ের চরিত্রটা ভাবনা চিন্তা করার পরে এই জায়গাটা বাদ দিয়েই কথা বলতে পারতো। মা জন্ম দিয়েছে, মা খারাপ হোক, মা ভালো হোক, মা রেড লাইট এরিয়ার মা হোক, মা চোর হোক, মা ডাকাত হোক, মা পুলিশ হোক, মা ব্যারিস্টার হোক, মাই হয়, ভালো হোক আর খারাপ হোক। তো যখন মাকে নিয়ে যখন ম্যান্ডি বলতে বলেছে, সেখানে সুয়েরও উচিত হয়নি একটা বয়স্ক মানুষকে নিয়ে এই ধরনের বক্তব্য রাখা, তাই তো? সেই জন্য সু এখন এই কথাটা বলতে পারে না যে শুধুমাত্র সুয়ের দোষ। আমি বলেছি কালকে, শুধুমাত্র সুয়ের দোষ হতে পারে না, কারণ ম্যান্ডি না বললে সুয়ের ভেতরের খবরগুলো জানতো না। সেরকমই শুধুমাত্র ম্যান্ডিরও দোষ হতে পারে না। সু যদি চাইতো তাহলে ম্যান্ডির কাছ থেকে শুনে সবকিছু চুপ করে থাকতে পারতো। ব্যাপারটা ওখানটা নাই। ব্যাপারটা বলেছিলাম কি বলতো কালকে, এই ওয়াইটিটা পুরোপুরি কমার্শিয়াল। ওয়াইটিতে সবাই আসে অর্থ উপার্জন করতে, এখানে সম্পর্কের কোনো দাম নেই। আজকে যারা দেখতে পাচ্ছ, এই যে সু আজকে সবাইকে বলছে আমাদের দেখে হিংসা হচ্ছে, 5 বোনকে দেখে হিংসা হচ্ছে, একসাথে ভাই আমরা বোনে মিলে রয়েছে, হিংসা হচ্ছে। এটা কিছুই নয়। যে মহিলা বিপদের সময় যে পাশে দাঁড়িয়েছিল, প্রত্যেকটা বিপদে যে মহিলাটাকে বের করে নিয়ে এসেছিল, সেটা হচ্ছে তার হাজবেন্ড। প্রতিটা ক্ষেত্রে তার সম্মতি ছিল এবং ম্যান্ডিকে প্রতিটা ক্ষেত্রে বিপদের থেকে বের করে নিয়ে এসেছিল। সেই ম্যান্ডি সেই হাজবেন্ডকে শেষ করার জন্য যে পরিকল্পনাটা করেছিল, সেটা আমার কথা নয় কিন্তু সুয়ের কথা, শেষ করার পরিকল্পনা করেছিল। যে মেয়ে যে গর্ভের থেকে জন্ম নিয়েছে, সেই মাকে পর্যন্ত দালাল দ্বারা অপদস্থ করেছিল। যেই মেয়ে শ্বশুর শাশুড়ি অল্প বয়সে বিয়ে করেছে, তারপর শ্বশুর শাশুড়ির কাছে উঠে এসেছে, খাওয়ার জুটতো না, একবেলা খাওয়া তো শ্বশুরবাড়ির থেকেও আসতো। অনাহারে মরার সময় যখন একদানা অন্ন যে গ্রহণ দেয়, সে আমাদের কাছে কিন্তু সারা জীবন মনের মনি কোঠায় থেকে যায়। কিন্তু সেই মেয়ে মহিলাগুলোকে, মানে সেই শ্বশুর শাশুড়িকে অপদস্থ করতে বিন্দুমাত্র পিছু পা হয়নি। নিজের ননদ এবং নন্দাইকে পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় বিক্রি করেছে। তাহলে সেই মেয়ের সাথে এখন যে গলায় গলায় পিরিত দেখতে পাচ্ছ, এটা ক্ষণস্থায়ী। যে 12-15 বছরের সম্পর্কগুলো তুড়ি মেরে উড়িয়ে দিতে পারে, সেই মেয়ে এই বোনের সম্পর্কগুলোকে যখন তখন উড়িয়ে দিতে পারে। তাই বলছি কি, ওকে দেখে হিংসে জ্বলার কিছু নেই, কেন এটা ক্ষণস্থায়ী। তাসের ঘরের মতন এখন দেখতে পাচ্ছ ইমারত, কদিন পরে দেখবে ঝরঝর করে পড়ে যাচ্ছে। যতই বলুক না কেন যে আমরা চেষ্টা করবো না, চেষ্টাতে কিছু হয় না।
যার চরিত্রটাই এরকম, সেরকম হয় না। সেই জন্য ম্যান্ডির সাথে ওর সম্পর্ক নিয়ে কমপক্ষে আমি তো কোনো রকম করে কোনো রকম মানে আমার তো মনে হয় না যে খুব হিংসে হচ্ছে, ওকে জ্বলন হচ্ছে, ও এই করছে, আমার মনে হয় না, আমার মনে হয় না। তো যাই হোক, আর থাকলো শুয়ের কথা। প্রতিবার বলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখে না, ভিডিও দেখে না, ভিডিও দেখে না, অথচ প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের স্ক্রিনশট তার বাড়িতে পৌঁছে যায়। প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের থাম্বনেল, টাইটেলের কী কী আছে না আছে সব কিছু পড়ে যায়। যেমন আজকে রুনাদিকে নিয়ে কথা বলেছে, রুনাদিকে দুমড়ে মুচড়ে দেবে, মেরে দেবে, এইটা কিন্তু শুয়ের বরাবরই অভ্যাস। এটা শুয়ের বরাবরই অভ্যাস যে সর্বক্ষেত্রে নিজেকে খুব বড় মনে করে এবং অন্যদের খুব ছোট মনে করে, এবং এই ছোটর দরুন কখন কি বলে ফেলে মানে সহ্য করতে পারে না। তো আসল ব্যাপারটা হচ্ছে ও সবাইকে বলতে পারবে, অথচ ওর সত্যিগুলো যখন কেউ আঙ্গুল তুলে দেখাবে তখন সেটা সহ্য হবে না, সেটা সহ্য করতে পারবে না। যখন কেউ বলে ফেলবে তখন তাকে দুমড়ে মুচড়ে ফেলা, মেরে দেওয়া, লাথি দেওয়া, জুতো দেওয়া, হাতে থাপ্পড় দেওয়া, এগুলো কথা বলে দাঁত ভেঙে দেওয়া, এগুলো কথা বলে তাদেরকে অ্যাটাক করে। এটা বরাবরই স্বভাব, এটা কিন্তু আশ্চর্য কিছু হয়নি। তবে আশ্চর্য একটাই হচ্ছে বারবার করে যে বারবার নিজের কথার খিলাফ হয়ে যাচ্ছে, তাই না? ও প্রথমেই বলে যে আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখবো না, এর সহ্য হয় না, ওকে সহ্য হয় না, মা আমার টাইমই নেই এদেরকে দেখা, এর চুনোপুটি, এদেরকে দেখে কি লাভ? অথচ এদেরকে নিয়েই কন্ট্রোভার্সি করছে, এদেরকে নিয়েই প্রথমে 15-10 মিনিট 12 মিনিট কিন্তু এদেরকে নিয়েই কাটিয়ে দিচ্ছে, তাই না? আচ্ছা, দ্বিতীয় একটা কথা বলি, সেটা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে ম্যান্ডির সাথে মারিয়ার সাথে যে কাজটা করছে, সেই মারিয়া যে মানে প্রশ্ন উত্তর পর্ব, যেটা মারিয়া ভিডিওটা করেছিল, প্রশ্ন উত্তর পর্ব মিনস দুটো কমেন্টের উত্তর দিয়ে যে মারিয়াটা ভিডিওটা করেছিল, সেখানে ও বলেছিল যে আমাকে এরকম ধরনের কমেন্ট করো না, আমাকে এই দেখো কত কথা বলো না, এগুলোর কথা। তখন ও একটা কথা বললো, সেটা হচ্ছে এটাই, আমাকে কত কিছু সহ্য করতে হয়, আমাকে কত কিছু সহ্য করতে হয়, আমি এত বছর ধরে এত কিছু সহ্য করছি, তাও তো আমি উত্তর দিই না। প্রথমত কথা, মারিয়া কমেন্ট পড়ে এইরকম রাগান্বিত হয়ে কমেন্ট করার, উত্তর দেওয়ার পক্ষপাতী আমি নই, কারণ ভাল লাগেনি আমার, উত্তরটা বেশ রাফ হয়ে গেছে। হ্যাঁ, বলছে বলুক, 10টা কমেন্টের মধ্যে 2টো কমেন্ট নেগেটিভ আসবেই মারিয়া, আসবেই, কিন্তু সেই নেগেটিভ কমেন্টগুলোকে তোমার হজম করতে হবে, কারণ নেগেটিভ ভিউয়ার্সও কিন্তু তোমাকে ভিউজ দিচ্ছে। তুমি বলছো না তোমরা কি রান্না করে আসো, ওই 2টো নেগেটিভ ভিউয়ার্সও কিন্তু তোমাকে ভিউজ দিয়েছে, এবং সেখান থেকেও দুটো টাকা হলেও তুমি কিন্তু উপার্জন করেছো, সেই উপার্জনের টাকা কিন্তু তোমারও কাজে লাগছে, তাই না? তো এরকম করে উত্তর দেওয়াটা আমি মনে করি না, উত্তর দিলে চ্যানেলে কিন্তু বসবে, কারণ নেগেটিভ ভিউয়ার্স কিন্তু আমাদের ভীষণ 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 কাজে দেয়, ভীষণ কাজে দেয়, এবং ভীষণ পরিমাণে নেগেটিভ ভিউয়ার্সদেরই কিন্তু দরকার আমাদের এগিয়ে যাওয়ার জন্য। আর থাকলো মারিয়া কেন শুয়ের সাথে কিছু করেছিল, শুয়ের সাথে তো মারিয়ার কিছুই হয়নি, মালতী মেশো বলেছিল, মানে পম্পম বলেছিল, তারপরে সেটাকে সম্মতি দিয়ে মারিয়া ওই পথে চলে গেছে এবং হাজব্যান্ডের কথা শুনেছে। এটা তো বাস্তব কথা না? হাজব্যান্ডের কথা শুনে, যেখানে হাজব্যান্ড সর্বা, যেখানে হাজব্যান্ডের হাত ধরেই মানে বাড়ির থেকে বেরিয়ে এসেছে, পালিয়ে বিয়ে করেছে, সেই হাজব্যান্ডের কথা শোনাটা বড্ড স্বাভাবিক নয়? প্রতিটা ক্ষেত্রে তো তোমার মতন দাদাকে অমান্য করা যাবে না, প্রতিটা ক্ষেত্রে দাদার মান সম্মানটা ধাজ্জিয়া উড়িয়ে ইয়ে করা যাবে না, তাই না? ধাজ্জিয়া উড়ানো যাবে না। কি বলতো, বললেই পরে তো অনেকগুলো খারাপ কথা বেরোয়, যে দাদাকে যেই পরিমাণে অপদস্থ অপমান করেছো, দাদাকে যেখানে হাজব্যান্ডের কোনো কি বলবো, হাজব্যান্ড যে রয়েছে তার যে একটা প্রাধান্য রয়েছে, তাদের মতের যে দাম রয়েছে, তার যে মান সম্মান রয়েছে, এই চিন্তা তুমি করোনি, এবং তুমি ভেবেছো যে মারিয়াও সেই চিন্তাটাই করবে, তোমার মতন চিন্তা করবে, তোমার মত অনুসরণ করবে, কিন্তু না, হাজব্যান্ডের সাথে থাকবে, হাজব্যান্ডের সাথে সারা জীবন থাকবে বলেই তার সাথে তার সম্মতি, তার মতামত, তার ভালো লাগা, তার খারাপ লাগা, এটাই হচ্ছে স্ত্রীর প্রথম আমার মনে হয় কর্তব্যের মধ্যে পড়ে। সেটা মারিয়া করেছে, আমি তো কোনো কিছু খারাপ দেখি না এর মধ্যে, তুমি খারাপ দেখতে পাচ্ছ। তারপরে তোমার সাথে মারিয়া সেরকম কোনো সম্পর্কই হয়নি, তারপরেও মারিয়া তোমার শত্রু হয়ে দাঁড়িয়েছে, এটা তো আমি বলতেই পারি। ওয়াইটিতে কারোর সাথেই তোমার কিরকম প্রথমে পুরোপুরি ঢলাঢলি হয়ে থাকে, তারপরে তোমার কারোর সাথেই কোনো খারাপ সম্পর্ক হয় না, কারোর সাথেই তোমার লাঠালাঠি কাটাকাটি হয় না, অথচ প্রত্যেকটা মানুষ তোমার শত্রু হয়ে দাঁড়ায়। এই ব্যাপারটাই আমি আজ অব্দি বুঝতে পারলাম না, যে আমরা প্রথমে কিছু চুনোপুটি রয়েছে, তার সাথে তোমার ভালো সম্পর্ক হলো, হঠাৎ করে এই চুনোপুটিটা তোমার কাছে খারাপ হয়ে গেল কি করে? এবার তো বলতে পারবে না যে তুমি আমার নেগেটিভ কমেন্ট, নেগেটিভ কন্ট্রোভার্সি করছো বলে আমি তোমাকে অপছন্দ করছি। কারণ নেগেটিভ কন্ট্রোভার্সি তুমি মারিয়াকে নিয়েও করছো, নেগেটিভ কন্ট্রোভার্সি তুমি ম্যান্ডিকে নিয়েও করেছো, নেগেটিভ কন্ট্রোভার্সি তুমি প্রত্যেকটা বড় ব্লগারকে নিয়েও করো, তারপরে তাদের সাথে তুমি যোগাযোগ করো, কথা বলো, সব করো। আমার না পাটা খুব ব্যথা দিচ্ছে, বুঝতে পেরেছো? নামালাম পাটাকে, সব কিছুই করো, তারপরেও তাদের সাথে তোমার সখ্যতা হয়ে থাকতে পারে, ভালোবাসা হয়ে থাকতে পারে, এবং তুমি যদি বলে থাকো যে কন্ট্রোভার্সি জায়গায় কন্ট্রোভার্সি, পার্সোনাল প্রফেশনাল লাইফকে আমি আলাদা করবো না, ওটা আমার পার্সোনাল লাইফ, এটা আমার প্রফেশনাল লাইফ, ওই জায়গায় তোমার সাথে আমার ভালো সম্পর্ক থাকবে, এই জায়গায় তুমি যেটা করছো সেটা নিয়ে কন্ট্রোভার্সি হবে। তা সেই কাজটা তো আমরাও করেছি, তারপরেও কীভাবে তোমার শত্রু হয়ে গেলাম সেটাই বুঝলাম না।
সেটাই বুঝলাম না। না কোনো ভিতরের খবর রিভিল, না তোমাকে নিয়ে সেই পরিমাণে নোংরা বাজে কথা, যেরকম তুমি ম্যান্ডিকে নিয়ে এত নোংরা কথা করার পরেও ম্যান্ডি তোমাকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছে, এরকমও কিছু করিনি। এত নোংরা কথাও বলিনি, তারপরেও আমরা শত্রু হয়ে গেছি। ওই যে বললাম, তোমার কাছে কেন যে মানুষ প্রথমে ভালোবেসে যায় এবং কেন যে তোমার কি সবাই শত্রু মনে করে ফেলে, এই রহস্যটাই আমি এখনো পর্যন্ত ভেদ করতে পারলাম না। তো চলো, তোমার জীবনে বহু রহস্য রয়েছে। তো চলো, এতটুকুই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।